প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আবার তৃতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে হাজির হলাম। আজকে আমরা এই অধ্যায়ের সত্য মিথ্যা নির্ধারণ, বিবৃতির সঙ্গে ব্যাখ্যা মেলাও এবং স্তম্ভ মেলাও, এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা সত্য মিথ্যা নির্ণয় সংক্রান্ত প্রশ্নগুলো দেখব। প্রথম প্রশ্ন দেখো যে সিধু কানুর উপাস্য দেবতা ছিল সিংহবোমা, এটা সত্য না মিথ্যে? মিথ্যে। সিংহবোমা ছিলেন কার উপাস্য দেবতা? মুন্ডাদের। বা সিধু কানু কোল বিদ্রোহের নেতা ছিলেন, এটা কি হবে? সত্য না মিথ্যে? এটা হবে মিথ্যা। সিধু কানু সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন ভবানী পাঠক, এটা কি হবে? এটা সত্য হবে। বুদ্ধ ভকত সাঁওতাল বিদ্রোহের পরিচালনা করেছেন, এটা হবে মিথ্যা, কারণ বুদ্ধ ভকত কোল বিদ্রোহের নেতা ছিলেন। মীর নিসার আলী বিদ্রোহ বারাসাত বিদ্রোহ নামে পরিচিত, এটা কি হবে? এটা সত্য হবে। এটা মীর নিসার আলী অর্থাৎ তিতুমিরের যে বিদ্রোহ সেটা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত ছিল। ওহাবি কথার অর্থ নবজাগরণ, এটা কি হবে? সত্য। দামিনী কো কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ, এটাও সত্য হবে। হয় সরকার খাজনা নয়তো নয়, এই স্লোগানটি ছিল কোলদের, সত্য না মিথ্যে? মিথ্যা। দারুল হার্ব কথার অর্থ হলো ইসলামের দেশ, এটা মিথ্যা। দারুল হার্ব কথার অর্থ হলো বিধর্মীর দেশ। দামিনী ক বলতে বোঝায় ভাগলপুরের সাঁওতাল প্রধান অঞ্চল, এটা কি হবে? এটা মিথ্যা। ধরতি আবা কথার অর্থ পৃথিবীর পিতা, এটা সত্য। ব্রিটিশ বিরোধী বিদ্রোহে আদিবাসীরা অংশ নেয়নি, এটা কি? এটা মিথ্যা, তারা অংশ নিয়েছিলেন। দারুল হার্ব এর অর্থ বিধর্মীর দেশ, এটা সত্য। ফরাজি কথার অর্থ পলাতক, এটা মিথ্যা। ইজারাদার দেবী সিংহর অত্যাচারে রংপুর বিদ্রোহ হয়, এটা সত্য। ফরাজি আন্দোলনের নেতা ছিলেন আব্দুল ওহাব, এটা মিথ্যা। আব্দুল ওহাব ওহাবি আন্দোলনের নেতা ছিলেন। ওয়ারেন হেস্টিংস সন্ন্যাসী ফকির বিদ্রোহকে হিন্দুস্তানের যাযাবর ও পেশাদার ডাকাতের উপদ্রব বলে চিহ্নিত করেন, এটা সত্য। উচ্চশিক্ষা শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ নীল বিদ্রোহের বিরোধিতা করেছিলেন, এটা মিথ্যা, কারণ মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, উচ্চশিক্ষা শিক্ষিত যারা ছিলেন তারা নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন এবং তাদের পক্ষে প্রচার চালিয়েছিলেন। বিশ্বচরণ ও দিগম্বর বিশ্বাসকে বাংলার ওয়ার্ড টাইটেলার বলা হতো, এটা সত্য। সাঁওতাল ভাষায় বিদ্রোহকে বলা হয় হুল, এটা সত্য। মুন্ডা বিদ্রোহের প্রেক্ষাপটে মহাশ্বেতা দেবী রচনা করেন অরণ্যের অধিকার, এটা সত্য না মিথ্যা? কি হবে? এটা হবে সত্য। কুৎকাটি প্রথা চুয়ার বিদ্রোহের সঙ্গে যুক্ত, এটা কি হবে? মিথ্যা, কারণ কুৎকাটি প্রথা হচ্ছে কাদের সঙ্গে যুক্ত? কোন বিদ্রোহের সঙ্গে? মুন্ডা বিদ্রোহের সঙ্গে যুক্ত। নীল বিদ্রোহ ভারতের স্বাধীনতা পূর্বের প্রথম ধর্মীয় বিদ্রোহ, ওটা তোমরা দেখেই বুঝে যাচ্ছ, এটা হবে মিথ্যে, কারণ এটা ধর্মীয় বিদ্রোহ ছিল না। বাঙালি বুদ্ধিজীবীরা নীল বিদ্রোহকে সমর্থন করেননি, এটা মিথ্যা হবে। চুয়ার বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার জঙ্গলমহল জেলা গঠন করে, এটা
এটা কি হবে? এটা হবে সত্য। চাঁদ ও ভৈরব ছিলেন সাঁওতাল বিদ্রোহের দুই নেতা, সত্য। 1878 সালে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন পাশ হয়, মিথ্যা। দুদু মিয়ার প্রকৃত নাম হাজী শরীয়তুল্লাহ, এটা কি হবে? এটা ভুল হবে। সাঁওতাল বিদ্রোহের আরেক নাম উলগুলান, এটা এটা মিথ্যা হবে, কারণ সাঁওতাল বিদ্রোহের আরেক নাম হচ্ছে হুল। উলগুলান হচ্ছে মুন্ডাদের বিদ্রোহের নাম। চুয়ার বিদ্রোহের ফলে ব্রিটিশরা দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামক একটি অঞ্চল গঠন করে, এটা মিথ্যা, কারণ দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয়েছিল কাদের জন্য? পোলদের জন্য। শরীয়তুল্লাহ বাংলার ফরাজি আন্দোলন গড়ে তুলেছিলেন, শরীয়তুল্লাহ বাংলায় ফরাজি আন্দোলন গড়ে তুলেছিলেন, এটা কি হবে? অবশ্যই সত্য হবে। ভবানী পাঠক ছিলেন নীল বিদ্রোহের নেতা, এটা কি হবে? হবে মিথ্যে, কারণ ভবানী পাঠক ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা। চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দুর্জন সিংহ, এটা সত্য। নীলচা সংক্রান্ত পঞ্চম সপ্তম আইন পাশ হয় 1830 খ্রিস্টাব্দে, এটা সত্য। চুয়াডা ছিল জঙ্গলমহলের অধিবাসী, এটা সত্য। পাগলপন্থী আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন, মিথ্যা। সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল শাল গাছ, সত্য। চুয়ার বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল রানী শিরোমণি, এটা সত্য। ব্রিটিশ বিরোধী প্রথম বিদ্রোহ করেছিল সন্ন্যাসীরা, এটা সত্য। সিধু কানু চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন, এটা কি হবে? এটা মিথ্যা। সিধু কানু কোন বিদ্রোহের নেতা ছিলেন? সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। টিপু ছিলেন কোল বিদ্রোহের একজন নেতা, এটা এটা হবে মিথ্যা, কারণ টিপু শাহ পাগলপন্থী বিদ্রোহের নেতা ছিলেন। প্রচলিত ব্যবস্থা পরিবর্তনের জন্য দীর্ঘ বা স্বল্প আন্দোলনকে বিদ্রোহ বলে, এটা হবে সত্য। ব্রিটিশ বিরোধী প্রথম বিদ্রোহ করেছিল সন্ন্যাসীরা, সত্য। সিধু কানু চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন, মিথ্যা। ও ডাবল হয়ে গেছে। এবার আমরা বিবৃতি ও ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। বিবৃতি, কিছু একটা বিবৃতি দেওয়া হয় এবং তিনটে ব্যাখ্যা থাকে, এবং কোনটা ব্যাখ্যা সঠিক সেটা তোমাদের বলতে হবে। প্রথম বিবৃতি দেখো, উপজাতি বিদ্রোহ ছিল মানুষের বাঁচার লড়াই। এর ব্যাখ্যা হচ্ছে, উপজাতি বিদ্রোহের মাধ্যমে মানুষ বাঁচার অধিকার ফিরে পায়। আইনের মাধ্যমে উপজাতিদের উপর করের বোঝা চাপানো হয়, উপজাতিদের উপর করের বোঝা চাপানো হয় এবং অরণ্য অধিকার কেড়ে নেওয়া হয়। কোনটা সঠিক হবে? ভালো করে দেখো, হবে উপজাতিদের উপর করের বোঝা চাপানো হয় এবং অরণ্য অধিকার কেড়ে নেওয়া হয়। আদিবাসীদের বনজ সম্পদ অধিকার হরণ করা হয়েছিল। বিভিন্ন অরণ্য আইনের মাধ্যমে আদিবাসীদের যে জঙ্গলের বনের যে অধিকার ছিল বনজ সম্পদ অধিকারের করার, সেটাকে কেড়ে নেওয়া হয়েছিল। ব্যাখ্যা কোনটা সঠিক? সরকার কর্তৃক বনজ সম্পদের উপর নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য, আদিবাসীদের উন্নতি করার জন্য, সরকারের আর্থিক ক্ষতির জন্য। কোনটা সঠিক? 1 নম্বরটা সঠিক হবে, সরকার কর্তৃক বনজ সম্পদের উপর নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য। তিতুমিরের আন্দোলনকে কেউ কেউ ধর্মীয় আন্দোলন বলে মনে করেন। কোনটা সঠিক?
তিতুমিরের হিন্দুদের আন্দোলনে অংশ নিতে দেননি। তিতুমির শুধু মুসলিমদের নিয়ে আন্দোলন চালান। তিতুমিরের আন্দোলনে ইসলামের নীতি আদর্শের প্রাধান্য ছিল। অর্থাৎ এটা এখানে হবে 3 নম্বরটা, তিতুমিরের আন্দোলনে ইসলামের নীতি আদর্শের প্রাধান্য ছিল। নীল বিদ্রোহে বাংলার মধ্যবিত্ত সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। ব্যাখ্যা হচ্ছে, মধ্যবিত্ত শ্রেণী নীল চাষের অপকারিতা উপলব্ধি করে। মধ্যবিত্ত শ্রেণী নীলের প্রয়োজন হতো না। মধ্যবিত্ত শ্রেণী নীল চাষ থেকে মুনাফা অর্জন করতে পারছিল না। কোনটা সঠিক ব্যাখ্যা হবে? কোনটা হবে? নম্বরটা হবে, মধ্যবিত্ত শ্রেণী নীল চাষের অপকারিতা উপলব্ধি করে। ব্রিটিশ সরকার অরণ্য আইন পাস করে। কোনটা সঠিক? অরণ্য আইনের উদ্দেশ্য ছিল অরণ্য সম্পদের উপর থেকে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া। অরণ্য আইনের উদ্দেশ্য ছিল অরণ্য সম্পদের সমবন্টন। অরণ্য আইনের উদ্দেশ্য ছিল অরণ্য সম্পদ সংরক্ষণ করা। এটা হবে 1 নম্বরটা, অরণ্য আইনের উদ্দেশ্য ছিল অরণ্য সম্পদের উপর থেকে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া। পাগলপন্থী আন্দোলন ছিল কৃষকের বলিষ্ঠ সংগ্রাম। ব্যাখ্যা হচ্ছে, পাগলপন্থীরা একটি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল। জমিদার ও কোম্পানির শাসনের অধিকার থেকে নিষ্কৃতি চেয়েছিল। বিভিন্ন এলাকা দখল করা তাদের উদ্দেশ্য ছিল। উত্তর কোনটা হবে? জমিদার ও কোম্পানির শাসনের অধিকার থেকে নিষ্কৃতি চেয়েছিল। 1855 খ্রিস্টাব্দে বিরসা মুন্ডা নতুন ধর্মের প্রবর্তন করেন। ব্যাখ্যাগুলো হচ্ছে, তিনি একজন ধর্ম প্রবর্তক হতে চেয়েছিলেন। তিনি ধর্মীয়ভাবে মুন্ডাদের ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগঠিত করতে চেয়েছিলেন। তিনি সর্বধর্ম সমন্বয় এর আদর্শ গড়তে চেয়েছিলেন। কোনটা হবে? কোনটা হবে? 1 নম্বরটা হবে, তিনি ধর্মীয়ভাবে মুন্ডাদের ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগঠিত করতে চেয়েছিলেন। চুয়াড়া বিদ্রোহ ঘোষণা করে কেন? কোন অঞ্চলে? মেদিনীপুর জেলার পশ্চিমাংশ, বাঁকুড়া জেলার দক্ষিণাংশের উপজাতি সম্প্রদায়গুলি ব্রিটিশ শাসন শোষণের বিরুদ্ধে, মারাঠা বর্গীহানার বিরুদ্ধে, ইংরেজদের ধর্ম সমাজ সংস্কারের বিরুদ্ধে। অবশ্যই 1 নম্বরটা হবে, মেদিনীপুর জেলার পশ্চিমাংশ ও বাঁকুড়া জেলার দক্ষিণাংশের উপজাতি সম্প্রদায়গুলি অর্থাৎ চুয়াড়া ব্রিটিশ শাসন শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। চুয়াড় বিদ্রোহের কারণ ছিল চুয়াড়দের জমিতে জোর করে নীল ও আফিম চাষ করানো হতো। দুর্ভিক্ষ, রাজস্ব বৃদ্ধি, জীবিকার সমস্যা দেখা দেওয়া, নিষ্কর জমি কেড়ে নেওয়া। দুর্জন সিংহের মতো প্রবল পরাক্রমী কর্তৃক এই বিদ্রোহের নেতৃত্ব দেওয়া। কোনটা হবে? অবশ্যই 2 নম্বরটা হবে, দুর্ভিক্ষ, রাজস্ব বৃদ্ধি, জীবিকার সমস্যা দেখা দেওয়া, নিষ্কর জমি কেড়ে নেওয়া, এই সমস্ত কারণে চুয়াড়া বিদ্রোহ করেছিল। তিতুমির মূর্তি পূজার বিরোধী ছিলেন। ব্যাখ্যা, তিতুমির ঈশ্বর বিশ্বাস করতেন না। মূর্তি পূজা ছিল ইসলামের আচার বিরোধী। তিতুমির মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িকতার প্রচার করতে চেয়েছিলেন। কোনটা সঠিক? মূর্তি পূজা ছিল ইসলামের আচার বিরোধী। ওহাবী আন্দোলন ইসলাম ধর্মের সংস্কারের মাধ্যমে শুরু হলেও তা একটি রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হয়। তিতুমির নারকেল বেরিয়ে একটি বাঁশের কেল্লা তৈরি করেন। তিতুমির জমিদার, নীলকর ও ইংরেজ বিরোধী আন্দোলন গড়ে তোলেন। তিতুমির হিন্দু জমিদার বিরোধী ধর্মীয় আন্দোলন গড়ে তোলেন। এটা হবে, তিতুমির জমিদার, নীলকর, ইংরেজ বিরোধী আন্দোলন গড়ে তোলেন। কোম্পানি সরকার অরণ্য আইন চালু করেছিল। দেশের জাতীয়তাবাদী আঘাতের সৃষ্টি করেছিল। আদিবাসীদের জীবন জীবিকায় আঘাত সৃষ্টি করেছিল। বুদ্ধিজীবীদের সংগঠিত করেছিল। উত্তরটা হবে, আদিবাসীদের জীবন জীবিকায় আঘাত সৃষ্টি করেছিল বলেই করেছিল ওই কোম্পানি সরকার অরণ্য আইন চালু করেছিল। 19বিংশ শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিদ্রোহী হয়ে ওঠে। ব্যাখ্যা হচ্ছে, ইংরেজ সরকারের অরণ্য আইন
প্রবর্তন ও ঔপনিবেশিক শাসনে আদিবাসীদের জীবনে দুর্দশাগ্রস্ত হয়ে ওঠে। উচ্চবর্ণের মানুষরা তাদের উপর অত্যাচার করত। আদিবাসীরা প্রকৃতিগতভাবে হিংসাশীল ছিল। তো ঊনবিংশ শতকে আদিবাসী সম্প্রদায়ের বিদ্রোহী হয়ে ওঠার পিছনে যে ব্যাখ্যাটা যুক্তিযুক্ত হবে সেটা হচ্ছে ইংরেজ সরকারের অরণ্য আইন প্রবর্তন ও ঔপনিবেশিক শাসনে আদিবাসীদের জীবন দুর্দশাগ্রস্ত হয়ে ওঠা, এটাই হবে সঠিক ব্যাখ্যা। আদিবাসীদের মিশনারিদের প্রতি ক্ষোভ ছিল। ব্যাখ্যা, মিশনারিরা তাদের সহ্য করতে পারত না। মিশনারিরা আদিবাসীদের ধর্মান্তরিত করার চেষ্টা করত। মিশনারিরা আদিবাসীদের নানাভাবে আর্থিক শোষণ করত। কোনটা সঠিক হবে? সঠিক হবে মিশনারিরা আদিবাসীদের ধর্মান্তরিত করার চেষ্টা করত। সাঁওতাল বিদ্রোহ শেষ পর্যন্ত স্তীমিত হয়ে যায়, থেমে যায়। কোনটা ব্যাখ্যা সঠিক? ব্রিটিশরা নির্মম দমননীতি দ্বারা বহু বিদ্রোহীকে হত্যা করে। বিদ্রোহীদের মধ্যে অনেকে চরম আকার ধারণ করে। বিদ্রোহের সুযোগ্য নেতার অভাব ছিল। এখানে হবে প্রথমটাই হবে, ব্রিটিশ সেনা নির্মম দমননীতি দ্বারা বহু বিদ্রোহীকে হত্যা করে। আদিবাসীরা দুর্গম অরণ্য পার্বত্য অঞ্চলে বাস করত। অবিরত সংগ্রাম করে বেঁচে থাকার জন্য, স্বাভাবিক জীবনযাপন করার জন্য, অনুকূল পরিবেশ থাকার জন্য। কোনটা ব্যাখ্যা সঠিক হবে? ব্যাখ্যা সঠিক হবে অবিরত সংগ্রাম করে বেঁচে থাকার জন্য। তিতুমির নারকেলপিটিয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করেন। তার উদ্দেশ্য ছিল বাঁশের কেল্লায় বিদ্রোহীদের সুরক্ষিত রাখা। তার উদ্দেশ্য ছিল নিজের শাসন প্রতিষ্ঠা করা এবং বাঁশের কেল্লায় নিজের দপ্তর প্রতিষ্ঠা করা। তার উদ্দেশ্য ছিল দরিদ্র মুসলমানদের বাঁশের কেল্লায় আশ্রয় দেওয়া। তার উদ্দেশ্য ছিল নিজের শাসন প্রতিষ্ঠা করা এবং বাঁশের কেল্লায় নিজের দপ্তর প্রতিষ্ঠা করা। মুন্ডারা বিরসাকে ধারতি আবা বলত। কেন? তারা বিরসাকে তাদের দেবতা বলে মানত। বিরসা অত্যন্ত শক্তিশালী হবে, এটা শক্তিশালী ছিলেন। বিরসা অলৌকিক শক্তির অধিকারী ছিলেন। কোনটা? বিরসা অলৌকিক শক্তির অধিকারী ছিলেন বলেই তারা বিশ্বাস করত মুন্ডারা। আঠারোশো 55 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহী হয়ে ওঠে। ইংরেজরা ধর্ম সংস্কার করেছিল, জোর করে যুদ্ধে নিয়ে যেত। সাঁওতালদের এলাকায় ঢুকে জমিদার, মহাজন, ব্যবসায়ী ও ইংরেজরা তাদের উপর অত্যাচার করত। কোনটা সঠিক হবে? সাঁওতালদের এলাকায় ঢুকে জমিদার, মহাজন, ব্যবসায়ী ও ইংরেজরা তাদের উপর অত্যাচার করত। নীল বিদ্রোহ ছিল ধর্মনিরপেক্ষ বিদ্রোহ। কোনটা ব্যাখ্যা সঠিক? বিদ্রোহে মুসলমানরা যোগ দেননি। হিন্দু মুসলমান যৌথভাবে বিদ্রোহ পরিচালনা করেছিল। জমিদাররা বিদ্রোহকে সমর্থন করেছিল। কেন হবে? হিন্দু মুসলমান যৌথভাবে বিদ্রোহ পরিচালনা করেছিল। রংপুরের কৃষকরা দেবী সিংহের বিরুদ্ধে বিদ্রোহ করে। কোনটা ব্যাখ্যা সঠিক? দেবী সিংহ কৃষকদের নীল চাষে বাধ্য করেন। দেবী সিংহ জমিদার ও প্রজাদের উপর রাজস্বের হার বহুগুণ বৃদ্ধি করেন। দেবী সিংহ কৃষকদের জমি কেড়ে নেন। কোনটা সঠিক ব্যাখ্যা? দেবী সিংহ জমিদার ও প্রজাদের উপর রাজস্বের হার বহুগুণ বৃদ্ধি করেন। দেবী চৌধুরানী বিখ্যাত হয়ে আছেন কোল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন বলে, সন্ন্যাসী ফকির বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন বলে, নীল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন বলে। কোনটা ব্যাখ্যা সঠিক হবে? অবশ্যই সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বলে। সাঁওতাল বিদ্রোহ ছিল গণবিদ্রোহ। কোনটা ব্যাখ্যা সঠিক? অন্যান্য হিন্দু নিম্নবর্ণের মানুষ সবাই এই বিদ্রোহে যোগ দেয় বলে কেবল সাঁওতালরা এই বিদ্রোহে যোগ দেয়, কৃষক শ্রেণী এই বিদ্রোহে যোগ দেয়। আসলে অন্যান্য হিন্দু নিম্নবর্ণের মানুষ এতে অংশগ্রহণ করেছিল বলে এটাকে গণবিদ্রোহ বলা হয়। বিপ্লব হলো একটি প্রতিবাদের পন্থা। বিবৃতি ব্যাখ্যা কোনটা সঠিক?
বিপ্লব হলো সামাজিক অভ্যুত্থানের একটি ধারা। বিপ্লব হলো বিদ্রোহ। বিপ্লবের মাধ্যমে প্রচলিত ব্যবস্থা দ্রুত আমূল পরিবর্তন ঘটে। সেই বিপ্লবের মাধ্যমে প্রচলিত ব্যবস্থা দ্রুত আমূল পরিবর্তন ঘটে। চুয়ার বিদ্রোহ অন্যান্য উপজাতি বিদ্রোহগুলি থেকে আলাদা প্রকৃতির ছিল। চুয়ার বিদ্রোহে চুয়ারদের সঙ্গে স্থানীয় জমিদাররা যোগ দিয়েছিল। চুয়াররা শালবনীতে ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে লড়াই করেছিল। দুটি পর্বে এই বিদ্রোহ হয়েছিল। কোনটা সঠিক হবে? সঠিক হবে চুয়ার বিদ্রোহে চুয়ারদের সঙ্গে স্থানীয় জমিদাররা যোগ দিয়েছিল। এবার আমরা স্তম্ভ মেলাও আলোচনা করবো। কিছু স্তম্ভ রয়েছে, সেই স্তম্ভগুলো তোমাদের মেলাতে হবে। প্রথম স্তম্ভ দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। প্রথমে যে রয়েছে 1855, 1864, 1865, 1878, এগুলির সঙ্গে ডান দিকের যে স্তম্ভগুলো কোনটা 1855 সঙ্গে কোনটা মিলবে? 1855 সঙ্গে মিলবে অরণ্য সনদ। 1864 সঙ্গে কোনটা? বন বিভাগ গঠন। 1865 কি হয়েছিল? প্রথম অরণ্য আইন পাস হয়। আর 1878 হয়েছিল দ্বিতীয় অরণ্য আইন পাস। গেল। এটা দেখো কোনটার সঙ্গে কোনটা মিলবে একটু ভালো করে তোমরা লক্ষ্য করো। 1867 সঙ্গে মিলছে কোনটা? প্রথম পর্বে চুয়ার বিদ্রোহ। 1867 হয়েছিল প্রথম পর্বে চুয়ার বিদ্রোহ। তারপরে 1883 রংপুর বিদ্রোহ। 1898 দ্বিতীয় পর্বে চুয়ার বিদ্রোহ এবং 1831 কোল বিদ্রোহ। এটা 1820, 1834, 1855, 1899। কোনটার সঙ্গে কোনটা হতে পারে দেখা যাক। 1820 চাইবাসার যুদ্ধ। 1834 দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি, যেটা কোলদের জন্য গঠন করা হয়েছিল। 1855 সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। 1899 মুন্ডা বিদ্রোহ হয়েছিল। 1863, 1817, 1820, 1825 এদিকে পাগলপন্থী আন্দোলন, ফরাজিয়া সম্প্রদায়, ভিল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। কোনটা মিলছে? 1863 সন্ন্যাসী ফকির বিদ্রোহ, 1817 ভিল বিদ্রোহ, 1820 ফরাজি ধর্মীয় সম্প্রদায়, 1825 হচ্ছে পাগলপন্থী আন্দোলন। এগুলো একটু দেখো। 1855 অবশ্যই সাঁওতাল বিদ্রোহ। তারপরে 1859 কি হবে? 1859 হবে নীল বিদ্রোহ। 1870 পাবনা বিদ্রোহ। 1908 হবে ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট। এবার দেখো একদিকে আছে, বাম দিকে আছে দিয়েত্রিক ব্র্যান্ডিস, রোকসেস, বিরসা মুন্ডা, মহেন্দ্র দত্ত। অপরদিকে রয়েছে ধারতিয়াবা, অত্যাচারী দারোগা, বন বিভাগের ইন্সপেক্টর, ইংরেজ সেনাপতি। অবশ্যই দিয়েত্রিক বা ডাইরেক্টিক ব্র্যান্ডিস হবে বন বিভাগের ইন্সপেক্টর। রোকসেস হবে ইংরেজ সেনাপতি। বিরসা মুন্ডা ধারতিয়াবা বলা হতো। মহেন্দ্র দত্ত হচ্ছে অত্যাচারী দারোগা। এটা একদিকে পৃথিবীর পিতা, উৎকাঠি প্রথা, ডিঙ্করচা, উলগুলান। পৃথিবীর পিতা নয় পরিচিত কে ছিল? পৃথিবীর পিতার কথা অর্থ কি? পৃথিবীর অর্থ হচ্ছে ধারতিয়াবা। উৎকাঠি প্রথা কোন সময় ছিল? মুন্ডা সমাজে ছিল। ডিঙ্করচা রংপুর বিদ্রোহের একটা কারণ। ভয়ঙ্কর বিশৃঙ্খলা, উলগুলান। মহেন্দ্রনাথ দত্ত, কেনারাম ভকত, সুগার মুন্ডা, কৃষ্ণদেব রায়। অন্যদিকে রয়েছে মহাজন, বিরসা পিতা, পুরার জমিদার এবং অত্যাচারী দারোগা। তো মহেন্দ্রনাথ দত্ত হচ্ছেন অত্যাচারী দারোগা, কেনারাম ভকত হচ্ছেন মহাজন, সুগার মুন্ডার
হচ্ছে বিরসার পিতা এবং কৃষ্ণদেব রায় হচ্ছে পুরার জমিদার, যে পুরার জমিদার অবেদির পর দাড়ির উপর কর এবং অন্যান্য কর চাপিয়েছিলেন। দেবী সিংহ, বুদ্ধভকত, জয়ভকত, জগন্নাথ সিংহ, দুর্জন সিংহ। প্রতীকে রয়েছে প্রথম পর্বের চুয়ার বিদ্রোহ, দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, কোল বিদ্রোহ। কোনটা হবে? রংপুর বিদ্রোহ, দেবী সিংহ, তারপরে বুদ্ধভকত, জয়ভকত, কোল বিদ্রোহ, জগন্নাথ সিংহ প্রথম পর্বের বিদ্রোহ, দুর্জন সিংহ হচ্ছে দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহ। এদিকে হুল, হুলগুলান, কুতকাঠি প্রথা, তেপাগ্রাম। অন্যদিকে রয়েছে মুন্ডা বিদ্রোহ, জমিতে যৌথ মালিকানা, সাঁওতাল বিদ্রোহ, রংপুর বিদ্রোহ। দেখা যাক কোনটা সংখ্যাটা মানে। হুল হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, হুলগুলান মুন্ডাদের বিদ্রোহ, কুতকাঠি প্রথা হচ্ছে জমিতে যৌথ মালিকানা, তেপাগ্রাম হচ্ছে রংপুর বিদ্রোহ। নুরুদ্দিন, শিরোমণি, সিধু কানু, বিরসা মুন্ডা। অপরদিকে রয়েছে সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, দ্বিতীয় পর্বে চুয়ার বিদ্রোহ, রংপুর বিদ্রোহ। নুরুদ্দিন হচ্ছে রংপুর বিদ্রোহ, শিরোমণি হচ্ছে দ্বিতীয় পর্বে চুয়ার বিদ্রোহ, সিধু কানু হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহ। পর এদিকে চাঁদ ভৈরব, ক্যাপ্টেন উইলকিন্স, সেওয়ারাম, ভবানী পাঠক। অন্যদিকে রয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ। চাঁদ ভৈরব হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, ক্যাপ্টেন উইলকিন্স কোল বিদ্রোহ, ভবানী পাঠক ভিল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ হচ্ছে ভবানী পাঠক। বিরসা মুন্ডা, সুই মুন্ডা, সিরাগ আলী, আব্দুল ওহাব। ওদিকে রয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, ওহাবি আন্দোলন। মুন্ডার সঙ্গে মিলতে পারে বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহ, সুই মুন্ডা কোল বিদ্রোহ, সিরাগ আলী সন্ন্যাসী ফকির বিদ্রোহ, আব্দুল ওহাব। মজনু শাহ, ফকির করিম শাহ, সৈয়দ আহমেদ, উদুমিয়া। অন্যদিকে রয়েছে পাগলপন্থী আন্দোলন, ওহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। মজনু শাহ ফকির সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন, ফকির করিম শাহ পাগলপন্থী আন্দোলনের নেতা ছিলেন, সৈয়দ আহমদ ওহাবি আন্দোলন, আর দুদুমিয়া হচ্ছে ফরাজি আন্দোলন। তিতুমির, হাজি শরীয়তুল্লাহ, টিপু সুলতান, দিগম্বর বিশ্বাস, বিশ্বাস। অপরদিকে রয়েছে নীল বিদ্রোহ, পাগলপন্থী আন্দোলন, ফরাজি আন্দোলন আর বারাসাত বিদ্রোহ। কোনটা মিলছে? তিতুমির অবশ্যই হচ্ছে বারাসাত বিদ্রোহ, হাজি শরীয়তুল্লাহ অবশ্যই ফরাজি আন্দোলন, টিপু শাহ হচ্ছে পাগলপন্থী আন্দোলন, দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস নীল বিদ্রোহ। ঈশানচন্দ্র রায়, নোয়ামিয়া, তিতুমির, সৈয়দ আহমেদ। ওদিকে বারাসাত বিদ্রোহ, বালাকোটের যুদ্ধ, পাবনা বিদ্রোহ, ফরাজি আন্দোলন। কোনটা দেখা যাক? ঈশানচন্দ্র রায় পাবনা বিদ্রোহ, নোয়ামিয়া ফরাজি আন্দোলন, তিতুমির বারাসাত বিদ্রোহ, সৈয়দ আহমেদ বালাকোটের যুদ্ধ। এ হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়ের বিভিন্ন ধরনের যে সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকে সেগুলো তোমরা তৃতীয় অধ্যায়ের সমস্ত বিষয়ে মোটামুটি আলোচনা করা হয়েছে। তোমরা ভিডিওগুলো ভালো করে দেখো আর এই শর্ট প্রশ্ন উত্তরগুলো ভালো করে